আমার জন্য অপেক্ষা করছে। আমি জানি না আমার কুমারীকে এখন বধূবেশে কেমন লাগছে। আমার বিশ্বাস কুমারীকে বধূবেশে নিশ্চয় অনেক বেশি সুন্দর লাগছে। আমার কুমারী তো এমনিতে অনেক সুন্দরী, আর এই রাজবধূ সাজে ওকে আরো অসম্ভব সুন্দরী লাগবে। দেখতে আমার যে বড্ড ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে আমি কুমারীর সাথে দেখা করে আসি। কিন্তু আমি যে এখন চাইলেও কুমারীর কক্ষে যেতে পারবো না, কারণ এদিকে যে আমাকে প্রস্তুত হতে হবে। মা আমাকে বলে দিয়েছে আমাকেও বরবেশে তৈরি হতে হবে, আর আমি আমার কুমারীর জন্য বর সাজবো। আর বর সেজে আমি কুমারীর কাছে যাব, তখন আমি দেখতে পাবো আমার কুমারীকে বধূ বেশে কেমন লাগছে ওকে। ওদিকে মন্ত্রী মশাই আর একটু দেরি না করে রাজপ্রাসাদে যায়। রাজপ্রাসাদে গিয়ে রানীমা এবং মহারাজের সাথে কথা বলতে থাকে। রানীমা এবং মহারাজ নানাভাবে মন্ত্রী মশাইকে বোঝাতে থাকে। মন্ত্রী মশাই, সবই তো বুঝলেন, এবার বলুন আমাদের আর কি করার ছিল। আপনারা সবাই তো রাজকুমারকে চেনেন। যদি কোনোভাবে আমি রাজকুমারের সাথে ওই মেয়েটির বিবাহ না দিতাম, তাহলে রাজকুমার নিজেই তো ওই মেয়েটির হাত ধরে এই রাজ্য, রাজপ্রাসাদ সব কিছু ছেড়ে অনেক অনেক দূরে চলে যেত। তখন তো আমরা চিরকালের মতো রাজকুমারকে হারিয়ে ফেলতাম। তখন তখন কি উর্মিমালার সাথে রাজকুমারের বিবাহ দেওয়া সম্ভব হতো? তাই বলছি, আপনি ফিরে যান আর আপনার মেয়ে উর্মিমালাকে ভালো করে বোঝান, আর যেটা হচ্ছে সেটা হতে দিন। এছাড়া যে আমাদের আর কিচ্ছু করার নেই। মন্ত্রী মশাই, আমি আর আপনার রানীমা এতক্ষণ মিলে তো আপনাকে সবকিছুই বুঝিয়ে বললাম। এরপরও যদি আপনি না বোঝেন, তাহলে তো আমাদের কিছুই করবার নেই। এবার আপনি আসতে পারেন, আর কিছুক্ষণের মধ্যেই বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পারলে আপনি আপনার কন্যাকে বুঝিয়ে রাজপ্রাসাদে অনুষ্ঠানে আসতে পারেন। আর তাছাড়া আপনি রাজ্যের রাজমন্ত্রী, আপনাকে তো বিবাহের অনুষ্ঠানে থাকতেই হবে। আগে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। এ কথা বলে মন্ত্রী মশাই সেখান থেকে চলে যায়। ওদিকে কুমারী কনের সাজে নিজেকে প্রস্তুত করে, আর কনের সাজে তাকে দেখতে বড় সুন্দরী লাগছিল। তার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল রাজপ্রাসাদের মধ্যে এক টুকরো চাঁদের আলো যেন ঝলমল করছে। কতটা সময় হয়ে গেল, রাজকুমার আমার সাথে আর একটিবারের জন্য দেখা করতে এলো না। কোথায় আছে সে, কিছুই তো জানি না। অবশ্য রাজকুমার আজ এখানে আসবেই বা কি করে? সেও যে আজ বড্ড ব্যস্ত রয়েছে, কারণ আজ যে তার সাথে আমার বিবাহ। আমি তো তার জন্য এভাবে কোণে সাজে সেজেছি, আর আমার মনে হয় রাজপুত্র এতক্ষণে বড় বেশিও প্রস্তুত হয়ে গেছে। আমার যে রাজকুমারকে দেখতে বড্ড বেশি ইচ্ছে করছে, কখন যে আমি তাকে বড় বেশি দেখব। যাই হোক, এখন আমি চাইলেও রাজকুমারের কক্ষে যাব না, কারণ রানীমা আমাকে আদেশ করে গেছেন আমি যেন এই মুহূর্তে কক্ষ থেকে বের না হই আর রাজকুমারের সামনে না যাই। আর কিছুক্ষণ পরই তো আমাদের বিবাহ অনুষ্ঠিত হবে, তখন না হয় মন ভরে আমি রাজকুমারকে দেখে নেব। তবে আজ আমার মনটা বড্ড ছটফট করছে। আজ আমার বিয়ে, কিন্তু আমার নিজের বলে কেউই নেই। কেউ আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে আশীর্বাদও করবে না। তখনই সেখানে ফুলপরি এসে হাজির হয়ে যায়। ফুলকুমারী তো ফুলপরীকে দেখে ভীষণ খুশি হয়। কে কে বলেছে তোমার কেউ নেই ফুলকুমারী? এই তো আমি আছি। আজ থেকে আমি তোমার বড় দিদি, আর তুমি আমার ছোট বোন। তোমার বিবাহের জন্য আমি তোমাকে স্বাগত জানাতে এসেছি, আর আমি খুব খুশি হয়েছি যে আজই তোমাদের দুজনের বিবাহ সম্পন্ন হবে। সত্যি সত্যি বলছো ফুলপরি? তুমি আমার দিদি? সত্যি আমি তোমার মতো দিদি পেয়ে অনেক ধন্য। দিদি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন রাজকুমারকে সাথে করে চিরকাল সুখে থাকতে পারি। কুমারী, আমি তোমাকে অবশ্যই আশীর্বাদ করি তুমি যেন সব সময় কুমারীর সাথে সুখে জীবন পার করতে পারো। কুমারী, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে, তুমি কখনোই ভেঙে পড়বে না। মন শক্ত করে সেই বাধা বিপদকে মোকাবেলা করবে, দেখবে তুমি অবশ্যই জয়ী হবে ফুলকুমারী। ঠিক আছে দিদি, তোমার কথা আমার সব সময় মনে থাকবে। এরপর
ফুলপরি ফুলকুমারীকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। ওদিকে কালো কাপড়ে মুখ বেঁধে সুমন দুজন লোককে সাথে করে রাজপ্রাসাদের ভেতরে হাজির হয়। সাবধান, তোমরা কিন্তু সাবধান থেকো, কোনোভাবে যেন এই রাজপ্রাসাদের প্রহরীর সামনে না পড়ে যাও। আর আজকে যেহেতু রাজকুমারের বিয়ে, আর এই রাজপ্রাসাদ ভর্তি লোকজন হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, আর তাই তার আগে আমাদের যা করার করতে হবে। কিন্তু কিভাবে কি করবো বলুন তো? আমাদেরকে আগে কুমারীর কক্ষে যেতে হবে। গোপন সূত্রে খবর পেয়েছি কুমারী এখন তার কক্ষে একাই আছে, আর এই সুযোগে কুমারীকে অজ্ঞান করে আমাদের এই রাজপ্রাসাদ থেকে গোপন পথ দিয়ে বের করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে এখনই আমরা ওই কুমারীর কক্ষে গিয়ে হাজির হই। হ্যাঁ, চলো। এরপর সুমন সেই লোক দুটিকে সাথে করে কুমারীর কক্ষে গিয়ে হাজির হয়। কুমারী কালো কাপড়ে মুখ বাঁধা লোকগুলোকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এই তো রাজকুমার, তুমি প্রস্তুত হয়ে গেছো, ভালো হয়েছে। ইতিমধ্যে রাজপ্রাসাদে অতিথিরা আসতেও শুরু করে দিয়েছে, আর তাই আর দেরি না করে এক্ষুনি বিয়ের আসরে উপস্থিত হতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ মাতা, আমি এক্ষুনি বিয়ের আসরে গিয়ে হাজির হচ্ছি। কিন্তু মা, কুমারী কি বিয়ের মণ্ডপে হাজির হয়েছে? তুমি চিন্তা করো না, কুমারীও সঠিক সময়ে বিয়ের আসরে হাজির হয়ে যাবে, কারণ আমি দাসীদেরকে পাঠিয়ে দিয়েছি, ওরা যেন কুমারীকে সাথে করে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। মা, যদি কিছু মনে না করো, তাহলে আমি যে কুমারীকে নিয়ে আসি। দাঁড়াও রাজকুমার, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি এখন কুমারীর কক্ষে যাবে না, তুমি বিয়ের আসরে গিয়ে উপস্থিত হও, সেখানে কুমারীকে নিয়ে আসা হবে, আর সেখানে তোমার আর কুমারীর শুভ দৃষ্টি হবে। আর শুভ দৃষ্টির আগে পাত্রপাত্রীর দেখা হওয়াটা অমঙ্গল, আর এটাই তো আমাদের রাজবংশের নিয়ম। ঠিক আছে মাতা, আপনি যেটা বলবেন সেটাই হবে। এই কি, তোমরা কারা? কারা তোমরা? এভাবে কালো কাপড়ে মুখ বেঁধে আমার কক্ষে কেন এসেছো? কি চাই? কি চাই তোমাদের এখানে? চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। আর তাছাড়া প্রহরীরা বা দাসীরা কেউ কি নেই যে তোমাদেরকে এভাবে এই কক্ষে প্রবেশ করতে দিয়েছে? বাবা কুমারী, তুমি তো এখানে এসে রানীদের মতো আচরণ করা শুরু করে দিয়েছো। আর তাছাড়া তোমাকে রাজবধূ সাজে তো বড্ড সুন্দর দেখাচ্ছে, আর এই সৌন্দর্য তো আমি কখনো আগে খেয়াল করে দেখিনি। সত্যিই কুমারী, তুমি বড্ড সুন্দরী। এখন যে তোমাকে সত্যি সত্যি আমার বড্ড মনে ধরতে শুরু করেছে। এই কি, কে কে আপনি? আপনার কণ্ঠটা আমার এত চেনা চেনা কেন লাগছে? আমাকে চিনতে পারলে না? আমি মরুন মশাইয়ের ছেলে সুমন, তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। চলো চলো আমার সাথে, আমি এক্ষুনি তোমাকে বিবাহ করব। না, কিছুতেই না, কিছুতেই আমি আপনার সাথে যাব না। আপনি অনেক খারাপ মানুষ। তাছাড়া আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আজ আমার রাজকুমারীর সাথে বিয়ে, আর যদি আপনি এখান থেকে চলে না যান তাহলে আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। তখনই একজন মুখ বাঁধা লোক কুমারীর মুখে কিছু একটা চেপে ধরে, আর সাথে সাথে কুমারী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই তো আমাদের কাজ হয়ে গেছে, আর একটুও দেরি নয়, এক্ষুনি কুমারীকে নিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওদিকে রাজকুমারকে বিয়ের মণ্ডপে নিয়ে হাজির করা হয়। সেখানে মন্ত্রী সহ মন্ত্রীকন্যা, রাজা, রানী, দাসীরা অনেকেই উপস্থিত ছিল। বাহ, রাজপুত্র কেমন বর বেশে সেজেছে! রাজকুমারকে আজ বড্ড সুন্দর লাগছে। কিন্তু রাজকুমার তো আমার জন্য বর বেশি সাজেনি, সে সেজেছে কিনা ওই চাল চুলোহীন মেয়েটার জন্য। আর একটু পরে নাকি ওই মেয়েটা বসে যে রাজকুমারের পাশে এসে দাঁড়াবে, আর তারপর রাজকুমারের সাথে তার বিবাহ অনুষ্ঠিত হবে। অথচ ওই মেয়েটির জায়গায় আমার থাকার কথা ছিল, কিন্তু সেটা তো কোনোভাবেই হলো না। আর এই সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে। তবে আমি এই সব কিছু এত সহজে মেনে নেব না। উর্মিমালা কখনো হারে না, কখনো না। আমাকে যে জিততেই হবে। আমি যে করেই হোক আমার কুমারকে আমার করে নেবই নেব। বন্ধুরা, রাজকুমারের সাথে ফুলকুমারীর বিয়েটা কি অবশেষে সম্পন্ন হবে সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।